ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির ঈদ উপলক্ষে স্পেশাল আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস ঈদ আড্ডা পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান রয়েছি এবং যথারীতি আমাদের খুব পছন্দের একজন তারকাকে নিয়ে ফিরে এসেছি, যার সাথে ঈদের আড্ডা হবে আর কাজের আপডেট তো আমরা শুনবই। আর চলুন, যেহেতু ঈদের আড্ডা, তার ছোটবেলার ঈদ, বড়বেলার ঈদ এবং তাছাড়াও বর্তমান সময়ে আসলে ঈদটাকে কিভাবে এনজয় করছে সেটা জেনে নিই। কারণ এই সময়ের ব্যস্ততম অভিনেতা আমাদের সাথে রয়েছে, তিনি আর কেউ নন, আমাদের প্রিয় চিত্রনায়ক নীরব। অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, তোমার আমার সাথে কালার ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখছিলাম যে ম্যাচিং হয়ে গেছে এবং সেটা হচ্ছে একদম নেভি ব্লুই, একদম মানে 19-20 নেই, একদম একসাথে। এটার আই থিংক এর আগেও একটা শো ছিল যেখানে তুমিও ব্ল্যাক পরেছিলে, আমিও ব্ল্যাক পরেছিলাম। ব্ল্যাক তো খুব কমন, মানে মিলে যায়, বাট নেভি ব্লুটা খুব রেয়ার। সো কিছুটা হলো মনের মিল আমাদের আছে। এবারে চলো দেখি একটু ঈদের মিল কতখানি আছে। ওকে, প্রথমে বলো যে এখনকার ঈদ আর তখনকার ঈদ, মানে একটা তো পার্থক্য আছে, পার্থক্যগুলো কি? আমার কাছে মনে হচ্ছে ঈদের পার্থক্যটা আসলে বয়সের সাথে সাথে চেঞ্জ হয়। সো ছোটবেলার একটা ঈদ থাকে, সেটার একটা গরু কেনা থেকে শুরু করে, জবাইটা থেকে শুরু করে, মানে জবাই করতে দেখা, নামাজের কোলাকুলিটা, প্লাস একদম হয় না যে মানে ঈদের আগের দিন থেকে প্রত্যেকটা স্টেপে স্টেপে মানে এক্সাইটমেন্ট, হ্যাঁ, এবং খুব থ্রিলিং লাগতেছে। গরু আসতেছে, ছেলেদের এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে। এই যে গরু আসতেছে, একটা ছাগল আসতেছে, হাটে যাওয়ার একটা এক্সপেরিয়েন্স থাকে। তো ওইখান থেকে হয় কি যে ঈদের দিনও কিন্তু নামাজ পড়ার পরে কোলাকুলি করার পরে আবার অনেক সময় কিন্তু ছোটবেলা ভয়ও লাগতো যে এত রক্ত দেখাটা কেমন ভয়ের একটা ব্যাপার। আর তারপর ওখানে জোর করে ফ্রেন্ডরা মিলে যে না চল আমরা দেখবো আজকে, ওরকম একটা ইয়ে থাকতো। তারপরে এমন কখনো হয়েছে যে সাদা লুঙ্গি সব বন্ধুরা মিলে প্ল্যান করে কিনেছো যে এবারে আমরা সাদা লুঙ্গি পরে মানে গরু কাটবো? না, আমার এটা হয়নি। না, সো স্যাড। গরু কিনতে যাও হাটে? মানে গরুটা কিনতে অবশ্যই এটা আমারই করতে হয়, কারণ যেহেতু আমি সবসময় বাসার ছোট হওয়ার কারণে এগুলো আমাকেই করতে হতো। এবং গরু কিনে এনে নিচে ঠিকঠাক মতো জবাই হচ্ছে কিনা, কখন মাংসগুলো রেডি হচ্ছে কিনা, সেটা নিয়ে আবার বাসায় গিয়ে রান্নার জন্য মানে প্রিপারেশন। তার মানে এগুলো তুমি মোটামুটি খুব ভালো বুঝো। আমি একদম এক্সপার্ট। এন্ড ও স্টেক খেতে খুব পছন্দ করে, এক্সপার্ট দেখে স্টেক খেতে পছন্দ করো না? যেটা হচ্ছে যে কোরবানির সময়, মানে ঈদের সময় যদি আসলে গরুর মাংসটা ডিফারেন্ট না খাই, তাহলে আসলে এটার মজাটা কোথায়? যেহেতু বললে তুমি ফ্যামিলির ছোট থাকলে যেটা হয় যে আমাদের বাবাদের সাথে, মায়েদের সাথে বা পরিবারের বড় ভাই বোন যারা থাকে তাদের সাথে আসলে ভিন্ন ভিন্ন রকম এক্সপিরিয়েন্স থাকে। তো একটু যদি বলতে যে বাবার সাথে ঈদের তেমন কোনো স্মৃতি যেটা তোমাকে মানে সবসময় ঈদের সকালে মনে করতে হয়? এটা মানে আমি সবসময়ই বলি এবং আমার এটা অলওয়েজ কোরবানি ঈদ আসলেই আমার এটা মনে পড়ে। সেটা হচ্ছে যে আমি আমার জীবনে একবারই হচ্ছে কোরবানি ঈদ করেছিলাম, সেটা গ্রামের বাড়িতে। এবং ওই কোরবানি ঈদটাই আসলে ওইটা লাস্ট ঈদ বাবার সাথে ছিল, কারণ এর পরে আসলে কখনো সুযোগ হয় নাই। প্লাস বাবার সাথেও আসলে বাবা যতদিন বেঁচে ছিলেন তখনও আসলে আমরা সবাই মিলে কোরবানি ঈদও কখনো গ্রামের বাড়িতে করিনি। মানে গ্রামের বাড়িতে আমার জীবনে করা প্রথম ঈদ সেটা ছিল, এবং সেটা বাবার সাথেই, এবং আর কেউ ছিল না, আমি আর আমার বাবাই ছিলাম। আন্টির সাথে কোনো স্পেশাল ঈদের মোমেন্ট কি মনে আছে? মোমেন্টস তো অনেক, এটা তো ইয়ে নাই। যেটা হচ্ছে যে গরু কেনার, আম্মা মারা যাওয়ারও বেশ কিছু বছর ধরে অসুস্থ ছিল, বাট কোরবানির গরুটা যখন কিনে নিয়ে আসতাম, দেখা যায় সিঁড়ি দিয়ে নেমে পুরোটা দেখতো এবং পুরো দেখে আবার সে উঠে যেত। নর্মালি তো ডায়ালাইসিস করতো এবং ডায়ালাইসিসের সময় ছাড়া নিচে নামতো না বা কোথাও নামতো না। সো শুধুমাত্র এই গরু দেখার সময় সে নামতো। হয় না যে ঈদের ব্যাপারটাই অন্যরকম। তুমি তো গরুর মাংস খেতে পছন্দ করো, এটা বোঝা গেল, গরু কিনতেও পছন্দ করে। বাট ছেলেদেরকে আমরা দেখি যে কোরবানি ঈদের সময় একটু থাকে না, শখ করে রান্নাও করে, যে বড় একটা হাঁড়িতে রান্নাটা আমি করলাম, আমি একটু নাড়া দিয়ে দিলাম, এরকম। এটা হয়তো যারা ওই এখন ইউটিউবের যুগ, এখন ওই দুই একটা নাড়া দিয়ে ভিডিও আপলোড করে, এরকম আমি পারি না। এবং বাট আমার একটা ইন্টারেস্টিং একটা গল্প আছে, সেটা হচ্ছে ছোটবেলায় আমার মনে আছে, সেটা হচ্ছে খুন্তি আছে না, ওই যে রান্না করার যেটা দিয়ে করে, এই খুন্তির মধ্যে গরুর মাংস ছোট পিস করে ভিতরে দিয়ে
এটা শিক চুলার কাবাব? মধ্যে শিক মশলা Wow. টসলা দিয়ে এটা ইয়ে করতাম, কারণ কি তখন টারজানের খুব ফ্যান ছিলাম আমি। আচ্ছা, So, টারজান আমরা রেগুলার টারজান দেখতামও। টারজানের ব্যাপার হচ্ছে টারজান হচ্ছে জঙ্গলের ইয়ে খায়, মাংস খায়, সো ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে ইন্সপায়ার্ড হয়ে কোরবানির মাংস ওইভাবে ইউজ করে খেতাম আর কি, এবং খেয়েও দেখেছি অনেক মজা। এটা অনেক মজা। অনেক আবার মজা। ওই যে মায়েরা থাকে না সাদা মাংস বা একটু মশলা দিয়ে মাংসটা জাল দিয়ে রাখে, সেটাও কিন্তু এভাবে হ্যাঁ। করে আমি কিন্তু এটা করতাম। তুমি তো খুন্তি দিয়ে করেছো, আমারটা আরো উইয়ার্ড। যেহেতু আমরা ঈদের সময়টাতে খেলতেও পছন্দ করতাম, যে অবসর টাইমে লুডো খেলবো অথবা লাইক এটাকে কার্ড খেলা বলতে পারো, উনো খেলা বলতে পারো, বাট আজকে আমরা যেটা খেলবো সেটা একটু ভিন্ন রকম। যেহেতু আমার সাথে নায়ক রয়েছে, তো নায়কের সাথে জুটি মেলানোর একটা খেলা খেলবো, যেখানে আমাদের নবীন প্রবীণ যে কোনো সময়ের নায়ক নায়িকা থাকতে পারেন, তাদের জুটি কার সাথে কাকে দেখলে ভালো লাগতো এটা আমার পার্সোনালি, এটা পার্সোনালি তোমার পছন্দ অনুযায়ী। চলুন প্রিয় দর্শক, প্রিপারেশন নিয়ে নিচ্ছি খেলাটার জন্য এবং আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আমরা খেলা নিয়ে কিন্তু ফিরে এসেছি, আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নীরব আমার সামনেও রয়েছে, নীরব আমার হাতেও রয়েছে। দেখেছো কত সুন্দর সুন্দর ছবি আমার কাছে তোমার। তো এই ছবিগুলো দিয়ে তোমাকে যেটা করতে হবে, তুমি যাদের সাথে জুটি হয়ে কাজ করেছো বা করতে চাও অথবা ড্রিম, সেটাকে আমরা যেমন দেখবো, আবার পাশাপাশি তোমার 5টা প্রিয় জুটি দেখতে চাই। তো আমার মনে হয় আগে আমরা 5টা প্রিয় জুটি দেখি, তাই না? জুটি আমরা দেখি। অনেক আমি অনেক প্রথমে ছবি হচ্ছে আছে। এই রাজ্জাক স্যারের ছবিটার সাথে কবরী ম্যামকে হ্যাঁ আমরা এইখানে অ্যাড করে দেই, আলমগীর স্যার এবং শামীম। ও বাহ, কারণ আমার কাছে মনে হয় কি ওনারা মানে অলরেডি মানুষ যেভাবে দেখে মানে পছন্দ করে ফেলছে, এটা আসলে এই দুটো জুটি আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে লিড করেছে। আর আরেকটা হচ্ছে সালমান শাহ, শাবনূর, আমাদের 90s এর, হ্যাঁ উত্তম সুচিত্রা তো অবশ্যই, যারা আসলে আমাদের লেজেন্ডদেরকেও ইন্সপায়ার করেছে। True. শাকিব খানের সাথে ও দীপিকা, ওয়াও, দীপিকা, হ্যাঁ আচ্ছা এটার জন্য একটা তালি। ওকে, সো আমরা তো অলরেডি 5টা জুটি তোমার পছন্দের পেয়ে গেলাম, যেগুলো আসলে কি বলবো, এটা কিংবদন্তি তারা প্রত্যেকে। এবারে আসলে তোমার সাথে আমি দেখতে চাই যে কাদের সাথে তুমি কাজ করতে চাও বা কাজ করেছো, অ্যান্ড ড্রিম কিছু জুটি থাকে না সেটা, বাট তুমি কিন্তু ইচ্ছে করলে এখান থেকে চেঞ্জ করতে পারবে। কিন্তু আমার তো মনে হচ্ছে যে এখানে শুধু আমার ছবিটা দিয়ে সব নায়িকাদের ছবি দিয়ে দেই, মানে একটা ছবিতে সবার সাথে কাজ করতে চাই। এবারে দেখবো নীরব যে 5 জনকে বেছে নিচ্ছে তার সাথে একটা মুভিতে কাজ করার জন্য। আমি দেশি প্রথম বিদেশি হচ্ছে হলিউড বলিউড সব হতে পারে। আমি প্রথম হচ্ছে সুচিত্রা সেন, ওকে, তারপরে তো অবশ্যই মানে ইস্তিমে এগুলো তো আসলে কবরী। এগুলো তো আসলে কল্পনা, সো না তারপর এইগুলোকে আমরা ইউজ করাটা পাশাপাশি আসলে নিয়ে আমি রাখতে চাই, কারণ তারা আমাদের কল্পনার জগতে ছিল বলেই তো আজকে তুমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছো। সো তারপরে ডেফিনেটলি ওয়াও, অলরেডি কিন্তু 4টা হয়ে গেছে, হ্যাঁ। তো বাকি যে একটা হবে। আচ্ছা 6 জন হয়ে গেল নায়িকা, তাহলে একটু দেখতে চাই কে কে আসছে। প্রথমে আসছে সুচিত্রা সেন, তারপরে মিষ্টি মেয়ে কবরী, তারপরে হচ্ছে শাবানা ম্যাম, জনগণ নন্দিত নায়িকা শাবানা, তারপরে হচ্ছে লাস্যময়ী অপূর্ব সুন্দরী ববিতা ম্যাম, অ্যান্ড দেন আমরা পাচ্ছি আসলে যে মেয়ের চোখের প্রেমে পড়েনি বাঙালি ছেলেরা, মানে এমন খুব কমই আছে, আমাদের প্রিয় শাবনূর আপু অ্যান্ড প্রিয়দর্শিনী মৌসুমী। চমৎকার আসলে জুটি তুমি মিলিয়েছো, আর তোমার সাথে জুটিটা দেখার অপেক্ষায় আমি থাকবো, যে এরকম কোনো গল্প ডেফিনেটলি চাই যেখানে 5-6 জন নায়িকা থাকবে আর নীরব মাঝখানে, আর নীরবকে উদ্ধার করার জন্য আমি চলে যাবো। নীরব, যেহেতু তুমি সুন্দর জুটি করেছো, তোমার জন্য তো একটা গিফট আমার দেয়া উচিত। আমার মনে হয় যে উচিত, মানে অ্যাট লিস্ট এখন যদি একটা গিফট ডিজার্ভ না করি এটা খারাপ দেখায়। তবে গিফটটা পাওয়ার জন্য নীরবকে আরো কিছুক্ষণ আমার সাথে অপেক্ষা করতে হবে, গিফট আমি তুলে দেব ফর শিওর। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছিল আমাদের প্রিয় অভিনেতা নীরবের সাথে, আবারও ফিরে যাচ্ছি আড্ডায়। সোশ্যাল মিডিয়াতে কি তুমি কোনো কারণে একটু কম থাকো? হ্যাঁ, কারণ আমি একটা পোস্ট করার পরে আবার ভুলে যাই কবে পোস্ট করছিলাম, এবং 4-5 দিন পর পর মনে পড়ে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমি এই ভিডিও প্লাস এই যে প্রতিদিনের যে একটা আপডেট, এই জিনিসটার মধ্যে আমি আসলে কখনো থাকি না। মানে এটা কি তুমি ইউজ টু ছিলেই না, নাকি তুমি অ্যাভয়েড করো, কোনটা? আমি অ্যাভয়েড করি।
কিন্তু এখন তো দেখা যায় মানে মিডিয়া মার্কেটিং এ সোশ্যাল মিডিয়া অনেক বড় একটা ভূমিকা রাখছে এবং আমরা অনেক বড় বড় সুপারস্টার থেকে নিয়ে শুরু করে একদম যারা নতুন তাদেরকেও দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তারা মানুষের কাছে অনেক দ্রুত পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। তোমার কি মনে হয় না মানে কোনো সেটা তো কারণে হয়, সেটা হচ্ছে যখন আমার একটা ছবি রিলিজ হবে বা আমার একটা কোনো কাজ যখন আসবে তখন সেক্ষেত্রে তো আমি আমার জায়গা থেকে আমার চেয়ে অ্যাক্টিভ তখন আর কেউ নেই। সো ওকে, আচ্ছা রিসেন্ট টাইম শাকিব ভাইয়ের একটার পর একটা নিউ লুক আমরা দেখতে পাচ্ছি এবং বেশ কিছু মুভি আমরা ব্যাক টু ব্যাক পেলাম, তার মধ্যে রোজার ঈদও শাকিব ভাইয়ের মুভি ছিল, আবার কোরবানি ঈদও মুভি আছে। তো তোমার কি মনে হয় যে তাণ্ডব কি বরবাদকে ছাড়িয়ে যাবে? মানে তাণ্ডব কি বরবাদকে ছাড়িয়ে যাবে কিনা সেটা হচ্ছে বড় কথা, হচ্ছে শাকিব ভাইয়েরই তো উচিত মানে তাণ্ডবকে বরবাদকে ছেড়ে মানে তাণ্ডব আরো হাইলাইটেড হোক। কারণ হচ্ছে যে ডে বাই ডে যেহেতু তার বেস্টটা সে দিতে ট্রাই করছে এবং সেই ক্ষেত্রে অবশ্যই সেটাই শাকিব ভাই মানে ট্রাই করবেন। এবং আমার মনে হয় যে রায়হান রাফি তো অলরেডি সে আমাদের বাংলাদেশে প্রুভড একজন মানে ট্যালেন্টেড ডিরেক্টর। সো দুটো কম্বিনেশন মিলে আমার কাছে মনে হয় যে এটা আরো অনেক ধামাকা কিছু একটা হবে। আচ্ছা, সেই ধারাবাহিকতা কিন্তু তোমার মধ্যেও এসেছে, বিকজ সেই আগের নীরব আর এখনকার নীরবের লুকস, গল্পের পছন্দ, কাজ করার ধরন সবকিছুর মধ্যে একটা আমি বলবো ব্যাপক পরিবর্তন এসেছে। চেঞ্জের চিন্তাটা আমার জন্য করেছিল সেটা হচ্ছে সাইফ চন্দন আব্বাস মুভিটার জন্য। রাইট, মানে তখন ওই যে চেঞ্জটা করা, এর পরবর্তীতে আমরা অমানুষ একটা ছবি করেছিলাম অনন্য মামুনের, আমি আর মিথিলা। সো এর পরবর্তীতে আমি মানে সবসময়ই যে একটু চেঞ্জ করে কাজ করতে চাই। যেমন গোলাপের একটা আমাদের পোস্টার আমরা রিলিজ করেছি শামসুল হুদা পরিচালিত, আমি আর পরিমণি। সো ওইখানেও একটা চেঞ্জ। আবার রিসেন্টলি অনেক বিশ্বাসের একটা ছবি আমরা অ্যানাউন্স করেছিলাম যে ঈদে আসবো, বাট ঈদে আসছি না। ওই ছবিটার লুকটাও কিন্তু অনেক চেঞ্জ করে আমরা এনেছি। কারণ হলে গিয়ে আমার কাছে মনে হয় যে স্বপ্ন দেখার কিছু নাই বা রিয়েলিস্টিক গল্পই পছন্দ করি। আচ্ছা, স্বপ্নের কথা যেহেতু বললে, আমরা তো মানে আমাদের নায়িকাদেরকে অলওয়েজ বলি যে আমাদের ড্রিম গার্ল। তো আমি 5টা নায়িকার নাম বলবো, তাদের সৌন্দর্য নিয়ে তুমি ডেসক্রাইব করবে ডেফিনেটলি ভিন্ন ভিন্ন ভাবে, কারণ তারা সবাই সুন্দরী, আমরা খুব ভালো করে জানি। ববিতা ম্যাম, আমি ওনার একটা গল্প শুনেছিলাম ঢাকার বাহিরে, আমি জানি না সেটা বরিশালের দিকে না কোথাও একটা জায়গায় শুটিং এ গিয়েছেন এবং ওখানে গিয়ে হাঁটতে হাঁটতে একজন ওনাকে চিমটি দিছে। হ্যাঁ, চিমটি দেওয়ার পরে এই আপনি চিমটি দিলেন কেন? আপনি বলেছেন আপনি সত্যি নাকি দেখলাম। হ্যাঁ, সো উনি হচ্ছে এমন একজন মানে মানে নায়িকা বা এমন সুন্দর মানুষ, তাকে আমারও মনে হয় যে উনি আসলে কি উনি সত্যি নাকি। 90s এর দিকে আসি, মৌসুমী আপু। মৌসুমী আপুর কথা বলা, উনি অনেক সুন্দর করে মানে আস্তে 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 করে কথা বলে। শাবনূর আপু মানে অসম্ভব দুর্দান্ত একজন অ্যাক্ট্রেস। আচ্ছা, পরিমণির সাথে যেহেতু তোমার কাজ হচ্ছে, পরিমণি একদম অসম্ভব সুন্দরী, মানে নায়িকা বলতে মানে যেটা বলে একদম নায়িকা। ওকে, ববি অসাধারণ। আমার কাছে মনে হয় যে ও এই যে আমাদের দেশে যেই ছবিগুলো করে এসছে, যেমন লেডি অ্যাকশন, যেমন বিজলি, যে ছবিগুলো আসছে এগুলোর জন্য পারফেক্ট। ওকে, এবারে বলো পূজা চেরি। মানে একদম সুন্দরী নায়িকা যেরকম ফিচার থাকা উচিত একদম সেরকমই। নায়িকা নিয়ে শুনলাম, কিন্তু এবারে আমরা নায়ক নিয়ে শুনবো। তবে সৌন্দর্য নয়, নায়কদের হচ্ছে পার্সোনালিটি নিয়ে ডেসক্রাইব করবে, যে তাকে দেখলে এক কথায় যে বিষয়টা তোমার মাথায় কি আসে। রাইট, সিয়াম আহমেদ, ব্যারিস্টার, বাপ্পি চৌধুরী। এটা খুব কঠিন প্রশ্ন। মানে খুবই ভালো, এবং আমার সাথে যতবার কথা হয় মানে ততবারই তো মানে আমি মনে হয় যে অনেক দিন ধরে কথা হয় বা অনেক খুব ভালো সম্পর্ক, ভালো ছেলে। হ্যাঁ, আমার খুব ভালো ছেলে। রোশন তো সুপারস্টার, ওকে নিয়ে আমরা ফান করি, ও খুব মজার এবং খুব ফ্রেন্ডলি। ও নর্মালি একরকম, আর যখন কারোর সাথে দেখা হয় তখন ওর ভয়েসে হ্যাঁ বলো ভাইয়া, কেমন আছো ভাই বলো, এটা জোশ ছিল। নিজের সম্পর্কে যদি বলতে হয়, নীরব। আমার সম্পর্কে আমি একজন স্ট্রাগলার। ওকে, এটাও একটা রিয়েলাইজেশন। আরফিন শুভ, বডি বিল্ডার। শাকিব খান, মেগা স্টার। ওকে, লাস্ট ওয়ান, নায়ক রাজ্জাক। মানে উনি ওনার কিন্তু
রাজ্জাক স্যারের একটা ছবিতে আমি অভিনয় করেছিলাম, মানে সেটা হচ্ছে ওনার পরিচালনায়, মানে খুঁজছি তোমাকে এবং আমি আর সাহারা। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অনেক আর্টিস্টেরই সেই সৌভাগ্য হয়নি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি শুটিং করেছিলাম 23 দিন, মানে এফডিসি, ঢাকা, কক্সবাজার সব জায়গায় মিলে, এবং 23 দিনের একটা দিন আমি একবার ওনাকে বলতে পারি নাই যে স্যার আমি আপনার সাথে একটা ছবি তুলবো। মানে ওনার হচ্ছে, মানে উনি হচ্ছে নায়করাজ রাজ্জাক। তো এবারে একটা কমন প্রশ্ন আমি তোমাকে সবসময় করতাম যে নীরব এত নীরব কেন? আসলে কি তুমি এত শান্ত নাকি দুষ্ট শান্ত? হ্যাঁ, আমি পানির মতো, যখন যে পাত্রে রাখা হয় তখন তুমি তেমন। আচ্ছা, তার মানে নীরবের সাথে এরপর একটু দুষ্টুমি করতে হবে। ওকে, এবারে বলো, এই প্রজন্মে এসে তোমার এমন কেউ ডাইহার্ড ফ্যান যে তোমার জন্য ক্রেজি হয়ে যায় বা হয়ে গেছে এমন কোনো ঘটনা যেটা তোমার মনে পড়লে ভালো লাগে যে আমারও এমন ফ্যান আছে? হ্যাঁ এরকম অনেক আছে, মানে আমি একজনের স্পেসিফাই করে বলাটা ভুল হবে, অনেকজন আছে আমার মনে হয় যে এগুলো আসলে ইন্সপায়ার করে। অ্যাকচুয়ালি আমাদের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে তারাই আমাদের সবচেয়ে বড় একদমই তাই, ইন্সপিরেশন। একদমই তাই। ধরো তোমার মধ্যে কোনো সুপার পাওয়ার চলে আসলো, কোন পাওয়ারটা তুমি চাইবে? তোমার যদি চাওয়ার অপশন থাকে যে আল্লাহ তুমি তো আমাকে দিচ্ছই সুপার পাওয়ার, বাট এটা দাও, মানে ইনভিজিবল হয়ে যাওয়া, অতীতকে মুছে ফেলা, আবার অতীতে ফিরে যাওয়া, অর লাইক তোমার শত্রুকে বন্ধু বানিয়ে ফেলা, কোনটা চাও? মানে এরকম চাওয়া অনেক আসলে, মানে মানুষের অপূর্ণতা থাকে বলেই তো মানুষ আসলে বাঁচতে চায়। যে কোনো একটা মানে যেটা এই মুহূর্তে মনে পড়ছে যে এটা হলে খুব ভালো হতো। না এখন মনে হয় যে যদি মানে আমার বাবা মা বেঁচে থাকতো, সো এটা আমার কাছে মনে হয় যে এটা একটা বড় পাওয়া। ডেফিনেটলি, মানে আমাদের চাওয়ার মধ্যে আসলে এই হ্যাঁ। চাওয়াটাই সবচাইতে বড় হয়ে হ্যাঁ। যায়। একেবারে তো শেষের দিকে আছি, একটু কাজ নিয়ে জানতে চাই। নতুন কাজ চলছে, নতুন লুক নিয়ে আসছো, খুব শীঘ্রই নিশ্চয়ই আমরা বড় পর্দায় দেখতে পাবো। মানে শিরোনাম জানতে চাই না, গল্প জানতে চাই না, কিন্তু ওভারঅল কাদেরকে নিয়ে কাজ করছো এবং কাজের প্রোগ্রেস কতখানি? মানে ঈদে যেহেতু রিলিজের প্ল্যানিং ছিল, সো মানে একদম মে মিডলের দিকে আমরা আসলে ডিসিশন নিয়েছি যে আমরা আসলে রিলিজ করব না, কারণ আমরা ইভেন খুব তাড়াহুড়ো করে শ্যুট করি। আমরা লাইভ সাউন্ড করেছিলাম যেন আমাদের ডাবিংই করতে না হয়। তো ওইরকম একটা প্রিপারেশন থেকে হুট করে যতটুকু কাজ বাকি ছিল ওই কাজটা তাড়াহুড়ো করে মানে কোয়ালিটি ফল না করে আমরা আসলে করতে চাইনি। তো আমরা মনে করলাম যে এখন আসলে করব না, কারণ যেহেতু ঈদে অলরেডি অনেকগুলো ভালো ভালো ছবি আসছে, সো দর্শক এগুলো এনজয় করুক, আমরা একটা ভালো পরবর্তী ঈদ পরবর্তী একটা সময় দেখে রিলিজ করব। আর কাজের মানে আমার মনে হয় 70-75% হয়ে গেছে, তো আমরা ওইভাবে যেতে চাই। আমরাও চাই যে এই পরিবর্তনগুলো আসলে আসুক, তাহলে যারা অডিয়েন্স রয়েছে তাদের মধ্যেও কিন্তু এক্সাইটমেন্টটা থাকে যে না ঠিক আছে আমরা এখন নতুন একটা মুভি দেখতে যাচ্ছি। আচ্ছা, সময় বলছে আসলে নীরবের সময় শেষ, আর সেই সাথে আমারও সময় শেষ হয়ে এসেছে, বিদায় এখন নিতে হবে। অনেক অনেক শুভকামনা থাকলো নতুন কাজের জন্য। আর তোমার জন্য যে গিফটটা রয়েছে আমি কিন্তু ভুলে যাইনি, সেটা আমি তোমাকে হ্যান্ড ওভার করবো। তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো। জিটিভি যারা দর্শকরা আছেন তাদের সবাইকে জানাচ্ছে আমার পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই বাংলা যতগুলো ছবি রিলিজ হয়েছে হলে গিয়ে দেখবেন, এবং আপনারা যতই মানে মানে আমরা যতই কষ্ট করে শুটিং করি, যেটা বৃষ্টিতে ভিজে শুটিং করি, রোদে পড়ে শুটিং করি, এগুলো কোনো কষ্টই না যখন দেখি আপনারা হলে গিয়ে ছবি দেখছেন। সবাইকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমাদের ঈদ আড্ডার সময় আজ একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে আমাকে। জিটিভির ঈদ স্পেশাল আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্স ঈদ আড্ডা পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোড থেকে। দেখা হবে আবারও আপনাদের সাথে বিশেষ আয়োজনে, বিশেষ অতিথিদের সাথে নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।